গ্রামে পাগলা হাতির জন্য একের পর এক মানুষ মারা যাচ্ছে। সরকার থেকে ঘোষণা করা হয় ওই পাগলা হাতির আক্রমণে যেই পরিবারের কেউ মারা যাবে ওই পরিবারকে 4 লক্ষ টাকা দেওয়া হবে। এই খবর শুনে দুই বন্ধু হাতি দিয়ে তার দাদুকে মারার প্ল্যান করে ওই 4 লক্ষ টাকার বিনিময়ে। তো আজকের এই মুভিটা প্রথমে তো আপনাকে হাসাবে, কিন্তু লাস্টের দিকে আপনার অজান্তেই চোখের পাতায় পানিও আনতে পারে। তো 2024 সালে মুক্তি পাওয়া কালভেন মুভি থেকে ঘুরে আসা যাক। মুভির শুরুতে আমরা একটা গ্রাম দেখতে পাই, যে গ্রামটা হলো একটা জঙ্গলের সাইডে। তো একটা বাচ্চা ছেলে তার একটা ভেড়ার পাল বাড়িতে নিয়ে আসে সন্ধ্যার আগেই। তখন ওই ছেলেটির মা দেখতে পায় তাদের ভেড়ার পালে একটা ভেড়া কম রয়েছে এবং তার ছেলেকে বলে যে এখানে একটা ভেড়া নেই। তখন ছেলেটি টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলে, যেখানে সে ভেড়াগুলোকে চড়াচ্ছিল। সে জঙ্গলে এসে ভেড়াটিকে খুঁজে বেড়ায়, কিন্তু সে অনেক ভীতিকর অবস্থা হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই ছেলেটিকে দূর থেকে কিছু একটা দেখতেছে। তারপরে একটা কিছু ওই ছেলেটির উপরে আক্রমণ করে, আর ছেলেটির এক আর্তনাদ চিৎকার পুরো জঙ্গলে ভেসে ওঠে। তারপরে কয়েকদিন পরে এদেরকে দেখানো হয়। তো এই ছেলেটির নাম হলো রাজু। রাজু একটা অনাথ আশ্রম থেকে একটা বয়স্ক লোককে দত্তক নেয়। তারা দুই বন্ধু মিলে যখন ওই বয়স্ক লোকটিকে তাদের গ্রামে নিয়ে যাচ্ছিল। তো এটা হলো রাজুর বন্ধু, যার নাম হলো সরি। বাসে থাকা অনেকে সরিদেরকে চিনে। তো একজন সরিকে বলে যে তোমরা নিজেরাই খেতে পারো না, তাহলে এই বয়স্ক লোকটিকে তোমরা দত্তক কেন নিয়েছো? তোমরা দুই বন্ধু মিলে চুরি করে তোমরা নিজেদের পেট চালাও, তাহলে এই বয়স্ক লোকের পেট তোমরা কিভাবে চালাবে? তারপরে সরি ওই লোকটিকে বলে যে এই বয়স্ক লোকটিকে কেন তারা দত্তক নিয়েছে। তারপর ফ্ল্যাশব্যাক চলে যায়। এই গ্রামের একজন সবাইকে বলে যে একজনকে হাতি মেরে ফেলেছে। তারপর গ্রামের সবাই ওইখানে চলে যায় যেখানে একটা হাতি একটা মানুষকে মেরে ফেলেছে। আর এইদিকে আমরা সরিদেরকে দেখতে পাই, তারা দুই বন্ধু এই গ্রামে বসবাস করে। তো তারা জানতে পেরেছে যে গ্রামের সাইডেই একটা মানুষকে হাতি মেরে ফেলেছে, আর গ্রামের সবাই ওইখানে চলে গেছে। আর তারা দুই বন্ধু মানুষের বাড়ি ফাঁকা পেয়ে চুরি করতে শুরু করে, যেহেতু সবাই চলে গেছে ওই লাশের ওইখানে। আর তারা এইদিকে রিল্যাক্সে চুরি করতেছে দুই বন্ধু মিলে। তারা দুই বন্ধু এমন ছুচকে চোর, তারা খাবার থেকে শুরু করে টাকা পয়সা এমনকি বাড়ির মুরগি টুরগিও চুরি করতে বাদ দেয় না। তারা হালকা পাতলা চুরি করে যেখানে মানুষকে মেরে ফেলেছে ওই হাতিটি, তারা ওইখানে চলে আসে। এবং রাজু এই পুলিশটিকে বলে, আপনি তো বলেছিলেন আমাদেরকে একটা জঙ্গলের কাজের ব্যবস্থা করে দেবেন, ওইটা তাড়াতাড়ি করে দেন, এইভাবে আমরা কতদিন ছিচকে চোর হয়ে জীবন যাপন করব। পুলিশটি তখন তাদেরকে বলে যে কয়েকদিন পরে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার আসবে, তখন আমাদের অফিসে এসে তুমি দেখা করো, তোমার একটা কাজের ব্যবস্থা করে দেব। রাজুর ইচ্ছা হলো এই জঙ্গলেরই একটা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি নেবে, মানে সরকারি চাকরি, তাহলে আর তাকে এভাবে চুরি করে জীবনযাপন করতে হবে না। তো গ্রামের সবাই তাদের বাড়ি গিয়ে যখন তারা দেখতে পায় তাদের বাড়িতে চুরি হয়েছে, তারা তো বুঝে গেছে যে এই চুরিগুলো কে করেছে। তারপর রাজুদেরকে ধরে এই গ্রামেরই মেম্বারের কাছে নিয়ে চলে আসে। মেম্বার সবার সামনে রাজুদেরকে শুধু শাস্তি দেয় কান ধরে উঠবস করার। গ্রামের সবাই যখন মেম্বারের বাড়ি থেকে চলে যায় তখন আমরা দেখতে পাই মেম্বারই কান ধরে উঠবস করতেছে, আর রাজুরা রিল্যাক্সে তার সামনে বসে রয়েছে। এর পিছনের কারণটা হলো এই মেম্বারের যে বউ রয়েছে সে একদম মারাত্মক লেভেলের জল্লাদ টাইপের। মেম্বারের বউ তার যেন কথা শুনে তার মন মতন চলে, এই কারণে মেম্বার একটা লুকিয়ে জঙ্গলের ভিতরে একটা বিয়ে করে, তাও আবার একটা বয়স্ক মহিলাকে। এর কারণটা হলো তার গুরুদেব তাকে বলেছে ধর্মীয় অনুষ্ঠান করে একটা বয়স্ক মহিলাকে তুমি যদি বিয়ে করতে পারো তারপর থেকেই তোমার বউ তোমার কথা মতো চলবে। এই ধান্দায় মেম্বার যখন একটা বয়স্ক মহিলাকে বিয়ে করতেছিল, তো এই বিয়ে করার ভিডিও আবার রাজুরা রেকর্ড করে নেয় ক্যামেরাতে। আর এই ভিডিও মেম্বারের বউকে দেখাই দিবে বলে মেম্বারকে ভয় দেখিয়ে যে কোনো শাস্তি রাজুরা একদম ছাড়া পেয়ে যায়। তারপরে বর্তমান সময়ে আসে, তো রাজুরা যখন চায়ের দোকানে বসে চা খাইতেছিল তখন একটা লোক আসে। তো লোক এসে রাজুদেরকে বলে যে এভাবে চুরি চামারি না করে তুমি আমাদের সাথে কাজ করো। তো লোকটি রাজুদেরকে বাড়ি রং করার কাজ করতে বলে। তো রাজুরা তো এই কাজ করতে চায় না, কারণ তাদের ধান্দা হলো তারা রাতারাতি কিভাবে বড়লোক হতে পারবে। রাতের বেলায় ধর্মীয় অনুষ্ঠানের জন্য এলাকার সবাই ধর্মীয় জায়গায় চলে যায়। তো তখন এলাকা একদম পুরোপুরি ফাঁকা হয়ে যায়, আর এই সুযোগে রাজুরা বেরিয়ে পড়ে চুরি করার জন্য। তো তারা একটা বাড়িতে চুরি করতে ঢুকে, তো এই বাড়ির ভিতরে এই মেয়েটি রয়েছে। তখন রাজুরা এই মেয়েটিকে বন্দি বানিয়ে টাকা পয়সা, আচার, চানাচুর, বিস্কুট সবকিছু চুরি করে নেয় খাওয়ার জন্য। তো তারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন এই মেয়েটি রাজুদেরকে বলে, আপনারা বাড়িতে চুরি করেছেন তাতে কোনো সমস্যা নাই, তবে আপনারা বাড়ির মেন গেট দিয়ে না বেরিয়ে বাড়ির সাইড গেট দিয়ে বেরোন, কারণ মেন গেট দিয়ে যদি বেরোনোর সময়
এলাকার কেউ যদি দেখে ফেলে আপনাদেরকে, তাহলে আমার নামে এলাকাতে সবাই খারাপ গুজব ছড়াবে। তো এই ব্যাপারটা রাজুরা বুঝতে পারে। তারপর রাজুদেরকে ওই মেয়েটি বাড়ির আরেকটা গেট দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তো তারপরের দিন সকালবেলায় বাড়িতে পুলিশ আসে। এই মেয়েটির নাম হলো মানি। তো মানি যে রাতের বেলায় দুটো চোরকে দরজা দিয়ে বের করে দিয়েছে, ওই দরজার কাছে নিয়ে আসে। আর এদিকে আমরা দেখতে পাই ছুরিদেরকে, যারা কিনা একটা ফাঁকা জায়গায় আটকে রয়েছে আর তাদের আশেপাশে বড় বড় ওয়াল দেওয়া রয়েছে। আসলে মানিরা এই বাড়ি বানানোর জন্যই এত বড় ওয়াল বানিয়ে রেখেছে। রাজুর মানিকে দেখে অনেক ভালো লাগে। তো রাতের বেলায় যেহেতু মানি ফেস মাস্ক পরেছিল, এই কারণে মানির চেহারা ভালো করে রাজু দেখতে পায়নি। আর দিনের বেলায় কিন্তু মানিকে দেখে রাজুর খুবই পছন্দ হয়। তারপরে পুলিশরা রাজুদেরকে ধরে ফেলে। তো মানির বাবা পুলিশকে ফোন দিয়ে বলে দেয় যে দুটো চোরকে যাতে জেলে না ভরা হয়, হালকা পাতলা মারধর করে ছেড়ে দিতে বলে, কারণ জেল থেকে যদি চোর দুটো বের হয় তাহলে তার পরিবারেরও ক্ষতি করতে পারে। তারপর রাজুদেরকে নিয়ে গিয়ে হালকা পাতলা মারধর করে ছেড়ে দেওয়া হয়। তারপর রাজুরা চলে আসে ওই পুলিশের কাছে যে পুলিশটা রাজুদেরকে দেখা করতে বলেছিল। পুলিশটা রাজুকে বলে, আমি অফিসারের সাথে কথা বলেছি, আমার জন্যই টাকার পরিমাণ একটু কমিয়ে দেওয়া হয়েছে, তোমার জন্য 2 লাখ টাকা দিয়ে দাও আর চাকরিতে জয়েন করে নাও। রাজু এখন 2 লাখ টাকা কোথায় পাবে? তার কাছে তো এত পরিমাণের টাকাও নেই, যেহেতু তারা চুরি করে বেড়ায়। তারপরে এখানে একটা ছেলে আসে আর ওই ছেলেটা অনেক কাগজপত্র দেয় পুলিশকে। আর পুলিশটা ওই ছেলেটিকে বলে যে আগামীকাল তুমি তোমার টাকা পেয়ে যাবে ব্যাংকে। তারপরে রাজু এখান থেকে চলে আসে আর রাজু জানতে পারে যে মানি কোন স্কুলে পড়াশোনা করে। তারপরে সে প্রতিদিনই স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। রাজুর এখন ইচ্ছা হলো সে মানিকে বিয়ে করবে, তারপরে সেই চুরি চামারি বাদ দিয়ে ভালো পথে ইনকাম করবে। মানি তো রাজুকে কোনো পাত্তাই দেয় না, যেহেতু মানিদের বাড়িতে রাজুরা চুরি করেছিল। তো মানি ডাক্তারি লাইনে পড়াশোনা করে। তো কিছুদিন পরে মানিদের স্কুল থেকে একটা বৃদ্ধাশ্রমে তাদেরকে নিয়ে আসা হয়, ওই বৃদ্ধাশ্রমের লোকেদের চিকিৎসা করার জন্য। তো রাজু এই ঠিকানাটা জানতে পারে। তারপর রাজুরা চলে আসে এখানে। আর রাজুরা এসে দেখতে পায় তাদেরই এলাকারই একজন এই বৃদ্ধাশ্রম রং করার কন্ট্রাক্ট নিয়েছে। তো যেহেতু রাজু এই লোকটিকে চিনে আর এই লোকটি আগে রাজুদেরকে কাজ করার জন্য বলেছিল, তারপর রাজুরা ওই লোকটিকে বলে যে আমরা ভালো হয়ে গেছি আর আমরা একটা কাজ করতেছি, আপনি তো আমাদেরকে বলেছিলেন যে আপনার রং করার কাজে আমাদেরকে নিবেন, আমরা দুজন আপনার রং করার কাজ করতে চাই। যেহেতু লোকটার পেন্টারের দরকার ছিল, তারপর লোকটি রাজুদেরকে এই বৃদ্ধাশ্রম রং করার জন্য কাজে লাগিয়ে দেয়। তো রাজু এখন এই বৃদ্ধাশ্রমে কাজও করে, প্লাস মানিকে পটানোর চেষ্টা করে। তো এই বৃদ্ধাশ্রমে একটা বয়স্ক লোক ছিল, যার কিনা এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই একদম। তো মানি ওই লোকটিকে দেখতে পায় যে কিনা সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। তো মানি একটা লোককে জিজ্ঞেস করে যে ওই লোকটি সারাক্ষণ মন খারাপ করে কেন বসে থাকে। তো লোকটি মানিকে বলে যে ওই লোকটির এই দুনিয়াতে আপন আত্মীয়তার ভিতরে কেউ নেই, আমরা যদি মারা যাই তাহলে আমাদেরকে দেখতে বা নিতে আসবে, কিন্তু ওই লোকটি যদি মারা যায় তাহলে এইখানে তাকে দেখতে বা কেউ নিতে আসবে না, মানে সে একদম একা। এই কথা শুনে ওই বয়স্ক লোকটির জন্য মানির অনেক মায়া লাগে। তারপরে মানি ওই বয়স্ক লোকের সাথে অনেক সময় কাটায় এবং হাসি ঠাট্টা করে, যাতে লোকটির মন ভালো থাকে অন্তত। তো এই ব্যাপারটা আবার রাজু দেখতে পায়। তারপর রাজু ওই বয়স্ক লোকটির সাথে অনেক হাসি ঠাট্টা করে এবং ওই বয়স্ক লোকটিকে তারা দুই বন্ধু মিলে সিনেমা হলে সিনেমা দেখতেও নিয়ে যায় এবং অনেক ঘোরাঘুরি করে। এই কারণে কিন্তু ওই বয়স্ক লোকটি এখন অনেক হাসি খুশি থাকতে শুরু করেছে। আর এই জিনিসটা আবার মানি দেখতে পায় যে রাজু ওই বয়স্ক লোকটির সাথে অনেক সময় কাটাচ্ছে প্লাস ঘোরাঘুরি করতেছে। তো এই কারণে কিন্তু রাজুর প্রতি মানি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। তো রাজুরা কাজ করাকালীন দেখতে পায় এইখানে একটা প্রাইভেট কার নিয়ে এসে একটা মানুষকে তারা তাদের সাথে নিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা দেখে আবার রাজু এখানকার সিকিউরিটি গার্ডকে তাদের কাছে ডাকে। তো রাজু ওই গার্ডটিকে বলে যে এখান থেকে কেউ কি চাইলেই কাউকে নিয়ে যেতে পারবে। তো গার্ডটি তখন রাজুকে বলে যে হ্যাঁ, অবশ্যই এখান থেকে কেউ কাউকে চাইলেই নিয়ে যেতে পারবে, যেমনটা এতিমখানায় হয়, কারো ছেলে মেয়ে না থাকলে তারা তো এতিমখানা থেকে বাচ্চা দত্তক নিয়ে যায়, এই বৃদ্ধাশ্রমটা ওই রকমই। তো এই কথা শুনে রাজু চলে আসে ওই বয়স্ক লোকটির কাছে। তো বয়স্ক লোকটিকে রাজু বলে, দাদু আপনি কি আমাদের সাথে যাবেন? আপনার মতোই আমাদের এই দুনিয়াতে কেউ নেই, আমরা বড়ই একা, আমরা তিনজন মিলে একটা পরিবারের মতো থাকবো আর আমরা সব সময় হাসি খুশি থাকবো। এই কথা শুনে দাদু রাজি হয়ে যায়, কারণ এতদিন এই রাজুদের সাথে ঘোরাঘুরি করে তারও কিন্তু অনেক ভালো লাগতেছে। তারপর রাজু চলে আসে তাদের এলাকার মেম্বারের কাছে। তো মেম্বারকে রাজু বলে, আমরা কতদিন এইভাবে এতিমের মতন জীবনযাপন করব, আমরা একটা বৃদ্ধাশ্রমে একটা বয়স্ক লোককে পেয়েছি আর আমরা ওকে দাদু বানিয়েছি, আমরা চাচ্ছি ওই বয়স্ক লোকটিকে আমরা আমাদের সাথে নিয়ে আসবো আমাদের বাড়িতে আর আমরা একটা পরিবারের মতন জীবনযাপন করব। আমাদেরও তো ইচ্ছা হয় যে আমাদের একটা পরিবার থাকুক, আর আমরা চিন্তা ভাবনা করেছি আমরা চুরি চামারি ছেড়ে দেবো আর আমরা সৎ পথে রোজগারও করব। আপনি চাইলে আমাদের এই ফোনটিও রেখে দিন, এই ফোনের ভিতরে আপনি যে বুড়িটিকে বিয়ে করেছিলেন জঙ্গলের ভিতরে এই ভিডিওটি রয়েছে, কিন্তু আমাদের প্লিজ দয়া করে ওই বৃদ্ধাশ্রম থেকে ওই দাদুকে আমাদের সাথে আনার একটা ব্যবস্থা করে
পরের দিন আমরাও একটা পরিবার চাই, আমরাও ভালোভাবে জীবনযাপন করতে চাই। তারপরে মেম্বার ওই বৃদ্ধাশ্রম থেকে রাজুদের সাথে এই দাদুকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়। তারপরে সময় আবার বর্তমানে আসে, তো এই ফ্ল্যাশব্যাকের ঘটনা সুরি বাসেদের লোকেদেরকে বলতেছিল। তারপর একটা বাস স্টপে ওই লোকগুলো যখন বাস থেকে নেমে যাচ্ছিল, তখন ওই লোকগুলো সুরিকে বলে যে এই বাসে যেহেতু রেডিও নেই, সেহেতু আপনি এই বাসের রেডিওর একটা ঘাটতি পূরণ করে দিয়েছেন রাস্তাতে। তারপরে সুরি দেখতে পায় যে রাজু জেগে রয়েছে, মানে রাজু সুরির কথাবার্তা শুনতেছিল ঘুমানোর ভান করে। তখন রাজু সুরিকে বলে, তোর কি মনে হয় আমি এই দাদুকে আমাদের সাথে নিয়ে এসেছি শুধু মানিকে ইমপ্রেস করার জন্য? একদমই না, আমার প্ল্যানই রয়েছে একটা অন্য মাস্টার প্ল্যান। আপনার নামাজের কথা মনে আছে তো? দুনিয়ায় শান্তি নামাজেই পাওয়া যায়। ওই যে আমরা সেদিন যে পুলিশটার সাথে চাকরির বিষয়ে কথা বলতেছিলাম, তখন যে একটা ছেলে এসেছিল কাগজপত্র নিয়ে, ওই ছেলেটির দাদু মারা গেছে হাতির আক্রমণে, আর সরকার থেকে তাকে 4 লক্ষ টাকা দেওয়া হবে। তো রাজুর মুখে এই কথা শুনে সুরি বুঝে গেছে যে রাজু এই দাদুকে কেন নিয়ে এসেছে অনাথ আশ্রম থেকে। তারপরে রাজুরা তাদের গ্রামে চলে আসে। রাজু যখন তাদের দাদুকে নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে, তখন এলাকার সবাই দাদুর দিকে শুধু তাকিয়েছিল আর বিড়বিড় করে বলতেছিল, এরা দুইজন চুরি চামারি করে পেট চালায়, তাহলে এই লোক কাকে নিয়ে এলো, একে খাওয়াবে বাকি। তারপরে রাজুরা তাদের নতুন দাদুকে তাদের বাড়ির সামনে নিয়ে আসে। তো দাদু তাদের বাড়ি দেখে একদম মাথা ঘুরে যায়। সে তো ভেবেছিল যে ছেলে দুটো যেহেতু তাকে অ্যাডপ্ট করে নিয়ে যাচ্ছে, হয়তোবা তাদের ভালো বাড়ি ঘর আছে। তো এখানে এসে দাদু তো একদম মাথা ঘুরে যায়। সে দেখতে পায় ছোট্ট একটা কুঁড়ে ঘর রয়েছে তাদের। তারপর দাদু যখন ঘরের ভিতরে ঢোকে, সে দেখতে পায় বাড়ির বাইরে থেকে ঘরের ভিতর আরো বেহাল অবস্থা হয়ে রয়েছে, আর বাড়ির ভিতরে কিচ্ছু এমন একটা ভালো জিনিস নাই। তারপর দাদু বলে, এই ঘরে আমি জীবনেও থাকবো না, কারণ এর থেকে ভালো তো আমার অনাথ আশ্রমই ছিল। তোমরা যদি আমাকে এই ঘরের ভিতরে রাখতে চাও, তাহলে ফ্রিজ, টিভি, এসি সবকিছু আমার জন্য আনতে হবে। তারপর রাজু দাদুকে বলে, আপনি কয়েকটা দিন এখানে থাকুন, আমাদের সামর্থ্য অনুযায়ী আপনার সব চাহিদা আমরা পূরণ করব। তো রাতের বেলায় দাদুর জন্য রাজুরা ডোসা নিয়ে আসে। তো এটা দেখে দাদু বলে, আজকে আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হইতেছে। তারপর রাজু পাঠিয়ে দেয় সুরিকে বিরিয়ানি আনার জন্য। তো সুরি একটা রাস্তার সাইডের দোকান থেকে বিরিয়ানি আনে দাদুর জন্য। তো দাদুকে যখন বিরিয়ানিটা দেয়, তো দাদু বিরিয়ানিটা দেখে বলে যে তুমি নিশ্চিত এটা রাস্তার সাইডের দোকান থেকে এনেছো, যেটা ভ্যানে করে বিক্রি করে বেড়াই? তো দাদু বলে, এরকম বিরিয়ানি আমার বাপ দাদারও জন্মেও খায়নি, আমার জন্য তুমি এখন 5 স্টার রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এখনই নিয়ে আসো। তারপর সুরি দৌড়িয়ে গিয়ে একটা ভালো হোটেল থেকে ভালো মানের বিরিয়ানি নিয়ে আসে। তো বিরিয়ানিটা যখন দাদুকে দেয়, তো দাদু বিরিয়ানির ভিতরে লেগ পিস দেখে বলে, এটা কি মুরগির লেগ পিস? এটা তো দেখে ইঁদুরের মনে হচ্ছে। এত ছোট লেগ পিস বিরিয়ানির সাথে কেউ দেয়? আমি এই বিরিয়ানি খাবো না, তুমি ভালো বড় লেগ পিসওয়ালা বিরিয়ানি নিয়ে আসো। তারপর রাজু আর সুরি তারা দুইজন মিলে চলে যায় হোটেলে আবারও। তো তারা দুই বন্ধু বড় লেগ পিসওয়ালা বিরিয়ানির প্যাকেট বাইরে যখন নিয়ে আসে, তো তারা দাদুকে দেখে তো একদম অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে পায় দাদু একটু আগে যেসব খাবারগুলো আনা হয়েছিল ওইসব সব খাবার দাদু খেয়ে ফেলেছে, প্লাস তাদের যে শরবতের বোতলে শরবত ছিল, ওই শরবতের বোতল একদম খালি করে দিয়েছে দাদু। তো এইটা দেখে সুরি বলে, এই দাদু তো পুরাই লেভেলের একদম রাক্ষস। এতদিন তো আমরা চুরি চামারি করে আমাদের পেট চালাতাম, এখন এই দাদুর পেট চালানোর জন্য তো ব্যাংক ডাকাতি করতে হবে আমাদের। এখন দাদু সুরিকে বলে যে আমার পা অনেক ব্যথা করতেছে, তুমি আমার পাটা টিপে দাও। তখন সুরি বাধ্য হয়ে দাদুর পা টিপতে শুরু করে। তো তারপর দিন সকালবেলা যখন দাদু এলাকার ভিতরে বের হয়, তো এলাকার মানুষ দাদুর সাথে কোনো কথাই বলে না, কারণ এলাকার মানুষরা কিন্তু রাজুদের কাছে টাকা পাবে, আর যেহেতু রাজুরা ছিচকে চোর, সবার বাড়িতেই কম বেশি চুরি করেছে। তো দাদু যখন জামা কাপড় পরিষ্কার করতেছিল, তখনই দাদুর কাছে একটা কুকুর এসে বসে। তো এইটা দেখে আবার দাদু কুকুরটিকে উদ্দেশ্য করে বলে, তুমি অন্তত মানুষদের থেকে অনেক ভালো। তো দাদু তখন ওই কুকুরটির সাথে কথা বলে। তো এইদিকে মানিকে তার একটা বান্ধবী এসে বলে, ওই যে আমরা অনাথ আশ্রমে একটা বয়স্ক লোককে দেখেছিলাম, ওই বয়স্ক লোকটিকে রাজু ভাই তাদের বাড়িতে নিয়ে এসেছে। আসলে এই মেয়েটি রাজুদের গ্রামেই থাকে। তো মেয়েটি মানিকা আরো বলে, রাজু ভাইয়া না আগে এরকম ছিল না, যখন তার মা বেঁচে ছিল তখন সে সাধারণভাবে জীবনযাপন করত, কিন্তু যখন তার মা মারা যায় তারপর থেকে সে একদম দুনিয়াতে একা হয়ে গেছে, তার আপন বলতে কেউ নেই এই দুনিয়াতে, তারপর থেকে সে এরকম হয়ে গেছে। তারপরে স্কুল ছুটি হওয়ার পরে মানে এবং মানের বান্ধবী মিলে চলে আসে রাজুর বাড়িতে। তো তারা দুজনে সে দেখতে পায় দাদু একদম সিগমা দাদু হয়ে বসে রয়েছে। তো মানি দাদুকে বলে যে রাজু কোথায় গেছে, রাজুর সাথে আমরা দেখা করতে এসেছি, রাজু হলো আমাদের ফ্রেন্ড। তো তখন দাদু এমন ভাবে ঘুরপ্যাচ ভাবে কথা বলে যে মানিকে কথা দিয়ে রাজুর একদম গার্লফ্রেন্ডই বানিয়ে দেয়। তো দাদু বলে, যাই হোক, যেহেতু তোমরা একদিন না একদিন বিয়ে করবে, এই বাড়িটাকে ভালো করে দেখে নাও, বিয়ের পরে তোমাকে এখানে এসেই থাকতে হবে। আর যেহেতু
বিয়ের পরে তুমি এখানে এসে থাকবে, তার আগে থেকে বাড়িটার একটু যত্ন তো নাও। তারপরে দাদু মানিকে এবং মানের বান্ধবীকে বাড়ি পরিষ্কার করতে একদম লাগিয়ে দেয়। তো এইদিকে দুই বান্ধবী মিলে বাড়ি পরিষ্কার করে আর এইদিকে দাদু একদম সিগমা দাদু হয়ে বসে থাকে। তো তারা দুই বান্ধবী মিলে বাড়িটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে যখন চলে যাচ্ছিল, তখনই তাদের সাথে দেখা হয় রাজুদের। আর এদিকে রাজুরা কিন্তু তাদের বাইকটাকে বেচে দাদুর জন্য টিভি আর অনেক কিছু নিয়ে এসেছে। তো সুরি রাজুকে বলে যে দাদুকে যদি অনেকদিন রাখিস তাহলে আমার কিডনি পর্যন্ত বেঁচে দিতে হবে এই দাদুর এসব ইচ্ছা পূরণ করার জন্য। তো যাওয়ার সময় যেহেতু মানির সাথে দেখা হয়, তো মানি রাজুকে দেখে সুন্দর একটা মুচকি হাসি দেয়। আর এদিকে মানি বাড়িতে এসে এরকম রাজুর ভালো মানসিকতা দেখে আর রাজুর বিষয়ে অনেক কিছু জানার পরে রাজুর প্রেমে একদম পুরাই ফিদা হয়ে যায়। তো রাজু কাঁঠাল আর কলা আর অনেক ফল নিয়ে আসে একটা ধর্মীয় পুজো করার জন্য, যে মূর্তিটা রয়েছে জঙ্গলের ভিতরে। আর রাজু দাদুকে বলেছে আমাদের এই জঙ্গলের একটু ভিতরে একটা জায়গায় ধর্মীয় অনুষ্ঠান করা হয়। তো রাজুর মুখে এই কথা শুনে দাদু রাজুকে এইসব ফল টল আনতে বলেছে, কিন্তু রাজুর প্ল্যান কিন্তু অন্যটাই রয়েছে। তারপর তারা তিনজন মিলে ওই ধর্মীয় আনুষ্ঠানিক জায়গায় চলে আসে আর এই জায়গায় ওই হাতিটা কিন্তু বেশি ঘোরাফেরা করে। তো রাজু আর সুরি বাহানা দিয়ে ওই দাদুর ওইখান থেকে তারা দূরে চলে আসে আর দূরে থেকে দাদুর উপরে লক্ষ্য রাখে যে হাতিটা কখন আসবে আর দাদুকে মেরে ফেলবে। তো দাদু যখন কাঁঠাল ভাঙে কলা টলা ছিলে, তো এই গ্রানে হাতিটা চলে আসে তার কাছে আর তাকে যখন আক্রমণ করতেই যাবে, তখন এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক চলে আসে আর রং ফায়ার করে হাতিটাকে এখান থেকে ভাগিয়ে দেয়। তাদের নাম্বার 1 প্ল্যান তো ভেস্তে দেয়। তারপরে তারা চলে আসে এলাকার মেম্বারের কাছে। তো একটা জায়গা রয়েছে যেখান দিয়ে হাতিগুলো এই এলাকাতে বেশি প্রবেশ করে, তো ওইখানে এখন কেউই পাহারা দেয় না ওই হাতির ভয়ে, কারণ ওই হাতিটা যাকে পায় তাকেই মেরে ফেলে। তো রাজু আর সুরির দায়িত্ব নেয় ওই ভয়ঙ্কর জায়গাটা তারা পাহারা দেবে। তো রাতের বেলায় রাজু সুরি এবং দাদুকে নিয়ে চলে আসে ওই ভয়ঙ্কর জায়গাতে। এই জায়গায় দিয়ে কিন্তু এলাকার ভিতরে ওই হাতি বেশি প্রবেশ করে। তো রাতের বেলায় রাজু আর সুরি গাছের উপরে থাকা একটা মাচাতে তারা থাকে আর এদিকে নিচে দাদু শুয়ে থাকে একটা ছোট্ট ঘরে, যাতে হাতিগুলো যদি এদিক দিয়ে আসে তাহলে অনায়াসে যাতে দাদুকে মেরে ফেলতে পারে। এটা হলো রাজুদের প্ল্যান। সকাল তো হয়ে যায় কিন্তু দাদুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে হাতিটা এখানে আসেইনি। আর এদিকে গ্রামের ভিতরে খাবারের এক গোডাউনে ওই হাতিটি এসেছে আর অনেক খাবার নষ্ট করেছে আর গোডাউনটাকেও ভেঙে ফেলেছে। মানে রাজুরা প্ল্যান করেছিল কি আর তাদের প্ল্যানে হলোটা কি। তো রাতের বেলায় তারা পাহারা দেয় ওই খাবারের গোডাউনে, মানে তারা বুঝতে পেরেছে যেহেতু খাবারের গোডাউনে হাতিটা এসেছে আর যেহেতু খাবার খেয়েছে হাতিটা আবারও এখানে আসতে পারে। সকাল তো হয়ে যায় কিন্তু দাদুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে হাতিটি এই খাবারের গোডাউনে আসেনি। আর এদিকে হাতিটি কিন্তু এসে সুরিদের বাড়ির একদম 12টা বাজিয়ে দিয়েছে। মানে তাদের প্ল্যানের সাথে হচ্ছেটাই কি, তারা ওই পাগল হাতিটাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে আর ওই হাতিটা তাদের বাড়িতে এসে তাদের বাড়ি একদম ভেঙে ফেলেছে। তো মানি রাজুকে ফোন দেয় আর বলে যে বাড়ি থেকে আমার বিয়ের কথা বলতেছে বাবা মা, তুমি এখনই আমাদের বাড়িতে এসো আর তোমার সাথে আমার বিয়ের কথা বলো। রাজু তো এখন যেতে চাচ্ছিল না, কারণ সে চাচ্ছে যে তার ওই ফরেস্ট ডিপার্টমেন্টের সরকারি চাকরিটা হয়ে যাক, তারপরে মানির সাথে তার বিয়ের কথা বলবে মানির বাবা মার সাথে। তো মানি বলে এতদিন যদি দেরি করো তাহলে অবশ্যই আমার বাবা মা আমার বিয়ে দিয়ে দিবে অন্য কোনো ছেলের সাথে। তো তাদের কথাবার্তা কিন্তু দাদু শুনে ফেলেছে। তখন দাদু রাজুকে নিয়ে চলে আসে মানিদের বাড়িতে আর মানির বাবা মার সাথে রাজুর আর মানির বিয়ের কথা বলে দাদু। তো মানির বাবা তো একদম সরাসরি রাজুর সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার কথা নিষেধ করে দেয়, কারণ রাজু কিন্তু তাদের বাড়িতে চুরি করেছে। আর মেন টপিকটা হলো রাজু কিন্তু একটা ছিচকে চোর, সে কিন্তু চায় না যে ছিচকে চোরের সাথে তার মেয়ের বিয়ে হোক। মানির বাবা দাদুকে বলে আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনি কি আপনার মেয়ের বিয়ে দিতেন কোনো চোরের সাথে। মানে অপমানটা কিন্তু বেশি করা হয়েছে দাদুকে, যেহেতু রাজুদের গার্জেন হয়ে এসেছে। তো রাতের বেলায় সুরি রাজুকে নিয়ে চলে আসে একটা হাতির কাছে। তো এই হাতিটিকে ধর্মীয় কাজের জন্য এখানে আনা হয়েছিল আর তারা প্ল্যান করেছে এই হাতি দিয়েই দাদুকে মেরে ফেলবে আর তারা সবাইকে বলবে যে ওই বনো হাতি দাদুকে মেরে ফেলেছে আর তাহলে তারা 4 লাখ টাকা পেয়ে যাবে সরকারের পক্ষ থেকে। তো রাজুরা হাতি এবং হাতির সাথে থাকা লোকটিকে ভাড়া করে তারা তাদের বাড়ির সামনে নিয়ে চলে আসে। তো সুরি যখন দেখতে যায় যে দাদু তাদের ঘরের ভিতরে রয়েছে নাকি, তো সে এসে দেখতে পায় দাদু একটা কুকুরকে নিয়ে টিভিতে আইটেম সং শুনতেছে, মানে দাদুর হিসাবই আলাদা। তো তারা হাতিটিকে একদম বাড়ির সামনে রেখে একদম হাতির পিছনে আতশবাজিতে আগুন ধরিয়ে দেয়, যাতে এই আতশবাজির শব্দতে হাতিটি ভয় পেয়ে একদম বাড়ির দিকে সোজা দৌড় মারে, যাতে হাতির পায়ের তলে চাপা পড়ে দাদু মারা যায়। তো হাতির পিছনে যখন আতশবাজি ফুটে, এই আতশবাজির শব্দতে হাতি তো ভয় পায় না, উল্টো আরো আনন্দ পায়। তখন সুরি হাতিওয়ালাকে বলে এই আতশবাজির শব্দতে হাতি ভয় কেন পাচ্ছে না, উল্টো আনন্দ কেন করতেছে। তখন হাতিওয়ালা সুরিকে বলে এই হাতিকে বিশেষভাবে ট্রেনিং করানো হয়েছে, এর পিছনে যদি আরো বড় বম ফুটাও তাও এই হাতি ভয় পাবে না, উল্টো আরো আনন্দ পাবে। রাজুদের এই প্ল্যানটাও একদম পুরোই ভেস্তে গেল।
তো তখন রাজুরা শুনতে পায় এলাকার ভিতরে অনেক মানুষ চিৎকার করতেছে। তো তারা যখন ওই চিৎকার ওইখানে আসে তারা দেখতে পায় এইখানে একটা বাচ্চার সামনে একটা ভয়ঙ্কর হিংস্র বাঘ দাঁড়িয়ে রয়েছে। তো এই হিংস্র বাঘকে দেখে তো ওই বাচ্চাটিকে কেউ বাঁচাতে যায় না, তখন দাদু এগিয়ে যায় ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য। তখন ওইখানে ওই দাদুর কুকুরটি চলে আসে আর ওই কুকুরটি এসে ঘেউ ঘেউ করতে শুরু করে, আর ওই বাঘটি তখন কুকুরের দিকে তাকিয়ে থাকে। আর তখন এই বাচ্চা মেয়েটিকে একটা লোক এখান থেকে সরিয়ে নেয়। তারপরে দাদু ওই বাঘটির চোখের দিকে এক নজরে তাকিয়ে থাকে, আর ওই বাঘটি আবার এক নজরে দাদুর চোখের দিকে তাকিয়ে থাকে, মানে তারা দুইজন মিলে আই কন্ট্যাক্ট করতেছে। তো তারপরে ওইখান থেকে ওই বাঘটি দৌড় মেরে জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর এইসব দৃশ্য কিন্তু একটা ছেলে তার মোবাইলে ভিডিও করতেছিল। তখন এইখানে ওই ভাড়া করা হাতিটি পাগলের মতন ছুটে আসে। তো এইটা দেখে এলাকার সবাই তো ভয় পেয়ে যায়। ওই হাতিটি যখন দাদুর সামনে আসে তো দাদু হাতির ইশারা করে হাতিটিকে বসতে বলে, আর হাতিটি অদ্ভুতভাবে বসেও পড়ে। দাদুর এই প্রতিভা দেখে একদম এলাকার মানুষ তো দাদুকে একদম হিরো বানায় দেয়। তো এলাকার মানুষ জিজ্ঞেস করে এইসব আপনি কিভাবে করলেন? তখন দাদু সবাইকে বলে, আমি 40 বছর ধরে সার্কাসের মাস্টারি করেছি, এসব বাঘ ভাল্লুক হাতিকে আমি আমার হাতের ইশারায় নাচিয়েছি। তো দাদুর মুখে এই কথা শুনে রাজু আর সুরির মাথায় তো একদম পুরো আকাশ ভেঙে পড়ে, যে তারা কোন লোককে মারতে চেয়েছে এই পশু পাখি দিয়ে, যে কিনা এই পশু পাখির বিষয়ে একদম মাস্টার ক্লাস পাস করেছে। তো এই দাদু কিন্তু এখন এলাকার মানুষের কাছে একদম পুরাই হিরো হয়ে গেছে। দাদু যেহেতু সার্কাসের মাস্টার, দাদু সুরিকে দিয়ে সার্কাস দেখে বাচ্চাদের আনন্দ দেয়। তো দাদুর এরকম আনন্দ দেওয়ার স্টাইল দেখে সুরির কিন্তু 12টা বেজে যায়। তো সুরি রাজুকে বলে, এই দাদুকে আমরা মারার জন্য নিয়ে এসেছি, দেখি সেই দাদু আমাকে সবার আগে মেরে ফেলবে তার সার্কাস দেখিয়ে। তো দাদু রাজুদের জন্য একটা ফার্মে কাজ খুঁজে দেয়, যেখানে তাদের পরিষ্কার করতে হবে, গোবর গরু টরু দেখাশোনা করতে হবে। আর রাতের বেলায় দাদু সুরিদেরকে খেতে দেয় ভিজিয়ে রাখা চাল। আর রাজুরা যে ফার্মে কাজ করতো, রাজুদের পারিশ্রমিক দাদু এখান থেকে রাজুদেরকে না বলে নিয়ে চলে আসতো। আর রাজুদেরকে 1 পয়সাও দিত না দাদু। তো দাদুকে এখন যত্নও করতে হয় রাজুদেরকে। তো দাদুর এরকম ব্যবহারে সুরি কিন্তু একদম বিরক্ত হয়ে রাতের বেলায় একটা খেলনা হাতির পা নিয়ে আসে। আর সুরি রাজুকে বলে, আমরা আসল হাতি দিয়ে তো দাদুকে মারতে পারিনি, কিন্তু এই খেলনা হাতির পা দিয়ে দাদুকে মেরে ফেলবো, আর আমরা একটা নাটক সাজাবো যে ওই বনো হাতি দাদুকে মেরে ফেলেছে, আর আমরা 4 লাখ টাকা পেয়েও যাবো অনায়াসে। তো সুরির এরকম প্ল্যান শুনে রাজু সুরিকে বলে, এইরকম যদি আমরা করি তাহলে আমরা নিশ্চিত জেলে যাব। সুরির এরকম প্ল্যানের কারণে রাজু একটু সুরিকে কথা শোনায়, যার কারণে সুরি কিন্তু আরো রেগে যায়। আর পরের দিনে সকালবেলায় রাজুদের বাড়িতে মানি আসে, আর মানি এসে রাজুকে বলে, আজকে তোমার যেহেতু জন্মদিন, আমরা দুইজন মিলে একটু একাকিত্ব সময় কাটাবো। তখন দাদু রাজুকে অনেক টাকা দেয়, আর দাদু রাজুকে বলে, আজকে তুমি এই মেয়েটিকে নিয়ে ঘুরবে আর তাকে শপিং করাবে। তারপর রাজু আর মানি একটা মন্দিরে চলে আসে। তো রাজু মানিকে বলে, এই দাদু অনাথ আশ্রমে তো একটা ভোলা ভাটকা লোক ছিল, কিন্তু আমাদের এইখানে এসে তার আসল চেহারা দেখাচ্ছে। আমরা যে কাজ করি ওই কাজের টাকাও দাদু আমাদেরকে না বলেই নিয়ে নেয় আর তার কাছে রেখে দেয়। আর দেখেছো আমরা আসার সময় আমাকে ওই টাকাগুলো দিয়েছে, আর সে নিজেকে বড় বানিয়েছে তোমার কাছে। এই দাদু একদমই সুবিধার লোক না। তখন মানি দাদুর বিষয়ে বলে, দাদু ওই যে পুলিশের কাছে গেছিল, যে পুলিশের কাছে রাজুর আগে ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির আবেদন করেছিল, কিন্তু টাকার জন্য হয়নি। তো দাদু ওই পুলিশের মুখে জানতে পেরেছে এই ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির জন্য 2 লাখ টাকা লাগবে। তারপর থেকে দাদু রাজুদের টাকাগুলো রাজুদেরকে না বলে ওই সব টাকা সে নিজের কাছে জমাতে শুরু করে রাজুর চাকরির আবেদনের জন্য। আর তুমি কি জানো, তোমার দাদু আমার বাবার কাছেও এসেছিল, আর আমার বাবাকে এসে বলেছে রাজু মানিকে অনেক ভালোবাসে, আর মানিকে ভালোবাসার পর থেকে রাজু এখন ওই সব চুরি চামারি ছেড়ে দিয়েছে, আর সে সৎ পথে ইনকাম করতেছে। আপনার মেয়ের সাথে যদি রাজুর বিয়ে দেন, নিশ্চিত রাজু একদম ভালো হয়ে যাবে। যেহেতু রাজুর বাবা মানে, সেহেতু আমি রাজুর গার্জেন হয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ের যদি রাজুর সাথে বিয়ে দেন, আমি নিশ্চিত রাজু ওকে ভালো রাখবে সব সময়। তোমার দাদু ওই অনাথ আশ্রমে গিয়েও তার চীনা পরিচিত লোকদের কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছে শুধু তোমার চাকরির আবেদনের জন্য। আর তোমার দাদু এই ফরেস্ট ডিপার্টমেন্টের মেন অফিসে গিয়ে কতবার যে তোমার চাকরির বিষয়ে কথা বলেছে, আর কতবার যে অপমানিত হয়েছে, কিন্তু সেও এখান থেকে একবারও আসেনি তোমার চাকরির জন্য শুধু। আর তোমার দাদু একটা বাচ্চা মেয়েকে বাঘের হাত থেকে বাঁচিয়েছিল, এইটা একজন ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়, আর এই ভিডিওটা ফরেস্ট ডিপার্টমেন্টের মেন অফিসার দেখতে পায়, আর তোমার দাদুর সাথে সে কথা বলে। আর তোমার এই চাকরিটা এখন শুধু তোমার দাদুর জন্যই হতে চলেছে। তখন মানি রাজুকে চাকরির একটা লেটার দেয়, আর তাকে বলে, এই লেটারটা শুধু তোমার দাদুর জন্য পেয়েছো বিনামূল্যে। তোমার দাদুই তোমার স্বপ্নের ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি জোগাড় করে দিয়েছে তোমার জন্য। দাদু এই লেটারটা আমাকে এই মন্দিরে রাখতে বলেছিল, তোমার একটা ভালো দিন দেখে তোমাকে দিতে বলেছিল এটা। এখন আমি তোমাকে আমার বাবার সামনে দাঁড় করিয়ে আমি সাহস করে বলতে পারবো আমার বাবাকে যে আমি তোমার সাথেই বিয়ে করব। এইসব কথা শুনে রাজুর প্রচুর খারাপ লাগে, কারণ তারা দাদুকে মারার জন্য প্ল্যান করেছে, আর দাদু তার জন্য কত কিছু করতেছে।
তো পেট্রোল পাম্পে যখন মানি তার স্কুটিতে তেল ভরতেছিল তখন রাজুর ফোনে কেউ ফোন করে। তো রাজু যখন ফোনটি বের করে কথা বলার জন্য তখন মানি তার ফোনটি কেড়ে নেয়, তাকে বলে পেট্রোল পাম্পে ফোন ব্যবহার করা নিষেধ, এটা কি তুমি জানো না? তারপরে রাজুর ফোনটি তার স্কুটিতে রেখে দেয়। তো রাজু যখন বাড়িতে আসে আর এদিকে সুরি আর দাদু কিন্তু বাজার করে বাড়িতে চলে এসেছে, তখন একটা অনাথ আশ্রম থেকে গাড়ি এসে দাদুকে বলে আমাদের অনাথ আশ্রমের আরেকটা সেকশন চালু হবে আর এটা একটা উদ্বোধন অনুষ্ঠান হবে, এই কারণে আপনাদেরকে যেতে হবে। তো সুরি তো দাদুর সাথে যেতে চায় না, তখন দাদু আর রাজু অনাথ আশ্রমে চলে যায় আর এইদিকে বাড়িতে একাই থাকে সুরি। তো এই ব্যাপারটা কিন্তু খুবই খারাপ লাগে, তার বন্ধু তাকে এইভাবে ফেলে দাদুর সাথে চলে গেল। তখন এই এলাকার ভিতরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা ঘোষণা করে দেয় কেউ যাতে জঙ্গলের ভিতরে কোনো কাজ করতে না যায়, কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে একটা পাগলা হাতির দল জঙ্গলের আশেপাশে ঘোরাফেরা করতেছে। আর এই ঘোষণাটা কিন্তু সুরে শুনতে পেয়ে যায় আর সে অনেক খুশি হয়, কারণ তারা একটা দাদুকে মারার একদম পারফেক্ট প্ল্যান খুঁজে পেয়ে গেছে। তখন সুরি রাজুর ফোনে কল করে আর এদিকে রাজুর ফোনটা কিন্তু থেকে গেছে মানির স্কুটিতে। তখন মানি রাজুর ফোনটি রিসিভ করে, কিন্তু মানি হ্যালো বলার আগেই এই পাশ থেকে সুরি রাজুকে মনে করে সব কথা বলতে শুরু করে যে একটা পাগলা হাতির দল জঙ্গলের আশেপাশে ঘোরাফেরা করতেছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ঘোষণা করে দিয়েছে। তুই তাড়াতাড়ি ওই বুইরা দাদুকে নিয়ে আয়, আমরা একটা পারফেক্ট প্ল্যান পেয়েছি হাতির মাধ্যমে ওই দাদুকে মারার। তো সুরির মুখে এই কথা শুনে মানি ভয় পেয়ে তার বান্ধবীকে নিয়ে চলে আসে রাজুদের বাড়িতে। তো রাজুদের বাড়িতে এখন পুরাই ফাঁকা, কেউ নেই। তো বাড়ি এসে মানি সুরির ফোনে কল করে, কিন্তু ফোনটা রয়েছে একটা ওপরের জায়গাতে। তারা যখন ফোনটি পারতে যায় তখনই ফোনের সাথে সাথে একটা ছালাতে পেঁচানো একটা হাতির পা নিচে পড়ে যায়। এই খেলনা হাতির পায়ে কিন্তু ছুরি নিয়ে এসেছিল দাদুকে মারার জন্য। তখনই তার একটা কাগজের পত্রিকা দেখতে পায়, যে পত্রিকায় লেখা রয়েছে গ্রামে পাগলা হাতির আক্রমণে একজন মারা গেছে আর তার পরিবারকে 4 লক্ষ টাকা দেওয়া হয়েছে সরকার থেকে। তো এই খবরের পত্রিকা পড়ার পরেই মানিরা বুঝে গেছে যে রাজুরা দাদুকে অনাথ আশ্রম থেকে কেন তাদের বাড়িতে নিয়ে এসেছে। আর এইদিকে অনাথ আশ্রমের ম্যানেজার রাজুকে ইনোভেট করতে বলে আর রাজুকে বলে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারাও তাদের বাবা মাকে এই অনাথ আশ্রমে ছেড়ে রেখে চলে যায়। সবাই যেন তোমার মতন চিন্তাবিদ মানুষ হয়, তাহলে এই শেষ বয়সে এই অনাথ আশ্রমে আসতে হবে না কাউকে। আর এইদিকে মানিরা জানতে পারে এলাকার কয়েকজনের কাছে যে অনাথ আশ্রম থেকে কার এসে রাজুকে আর দাদুকে নিয়ে গেছে অনাথ আশ্রমে। তারপরে মানি চলে আসে অনাথ আশ্রমে আর এসে রাজুকে একটা থাপ্পড় মেরে বলে যে আমি ভাবতেও পারিনি যে তুমি এত নিচু একটা মনের মানুষ। আর মানি দাদুকে বলে দাদু আপনাকে অনাথ আশ্রম থেকে রাজুরা নিয়ে গেছে আপনাকে হাতি দিয়ে মেরে ফেলবে বলে, হাতি দিয়ে মারতে পারলেই তারা 4 লক্ষ টাকা পেত। এই রাজু আর সুরি আপনাকে ভালোবেসে অনাথ আশ্রম থেকে নিয়ে যায়নি, আপনাকে মেরে ফেলার জন্য এখান থেকে নিয়ে গেছে। তারপরে মানি রাজুকে অনেক কথা শুনিয়ে কান্নাকাটি করে ওখান থেকে চলে যায় বাড়িতে। তারপরে দাদু রাজুকেও বলে যে আমি আগে থেকে এরকম কিছু একটা হবে আমি জানতাম, তুমি যখন এইখানে অনাথ আশ্রমে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে কথা বলতেছিলে তোমার মন বলতেছিল এক কথা, তোমার চোখ বলতেছিল আরেক কথা, তোমার চোখে স্পষ্ট ভেসে উঠেছিল তোমার ভিতরে কোনো একটা আশা রয়েছে বা কোনো একটা ইচ্ছা রয়েছে এখান থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তবুও আমি তোমার সাথে চলে গেছি কারণ আমার এইখানে 4 দেওয়ালের জীবনটা একদমই ভালো লাগতেছিল না, বন্দি জীবন হয়েছিল। তারপর রাজুকে দাদু বলে যে তুমি কখনো আমার জীবন কাহিনী শুনতে চাওনি আর আমিও বলিনি। তারপরে দাদু তার জীবন কাহিনী বলতে শুরু করে আমি যবে থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি নিজেকে সার্কাসের ভিতরে পেয়েছি। সার্কাসই আমার জীবন ছিল, সার্কাসের দর্শকরাই আমার জীবনে একটা শান্তি ছিল। আমাদের সার্কাসের একটা টিম ছিল আর ওই টিমের লিডার আমি ছিলাম। সার্কাস দেখাতে দেখাতে আমি বয়স্ক হয়ে যাই, কিন্তু বিয়ে করিনি সার্কাসের জন্য। আমাদের জীবনযাপন তো খুব ভালোই চলতেছিল, যখন সিনেমা হল চলে আসলো তখন ধীরে ধীরে সার্কাসের মানুষ কমতে শুরু করলো। আর যখন ঘরে ঘরে টিভি চলে আসলো তখন একদমই সার্কাস বন্ধ হয়ে গেল। আমার টিমের যতগুলো সদস্য ছিল এই কষ্ট সহ্য না করতে পেরে তারা অনেকেই বিষ খেয়ে মারা যায়। আমার সব সার্কাসের প্রিয় পশু পাখিগুলো ধীরে ধীরে খেতে না পেয়ে খাবারের অভাবে মারা যায় আমার চোখের সামনে। আর সার্কাসের দর্শকরা ফিরল না, তখন যে সব পরিবারগুলো বেঁচে ছিল আমার টিমের ওই সব পরিবারকে আমার সবকিছু বেচে তাদেরকে আমি দিয়ে দিই। আর আমার এই শেষ বয়সে আমি জীবনে একদম একা হয়ে পড়ি, আমার সার্কাসে চলে গেছে, সবকিছু চলে গেছে, আমি একদম দুনিয়াতে একা। খাবারের অভাবে যখন আমিও মারা যাচ্ছিলাম তখন কয়েকজন এসে আমাকে এই অনাথ আশ্রমে রেখে যায়। তুই অনাথ আশ্রমের 4 দেওয়ালের জীবনটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। তারপরে আমার জীবনের সব থেকে বড় ভুলটা আমি বুঝতে পারি এখানে এসেই, কোনো জীবনকে খাবার দিয়ে বন্দি রাখলে ওই জীবনটা ভালো থাকে না। আমি আমার সার্কাসের পশু পাখিদেরকে তো ভালো করে খাবার দিতাম সার্কাস চলাকালীন, কিন্তু তাদেরকে বন্দি করে রাখতাম, তাদের জীবনের কোনো স্বাধীনতা ছিল না। আর আমি এখন বুঝতে পারছি ওই পশু পাখির অভিশাপ এখন আমার উপরে এসে পড়েছে। আর তুমি তখন আসলে আমার
আমার জীবনে এই অনাথ আশ্রম থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি ভেবেছিলাম যে আমার শেষ বয়সটুকু আমি আমার নিজের মতন করে জীবনযাপন করে এই দুনিয়া থেকে চলে যাব। তো আমি এইটা বুঝতে পারিনি তুমি আমাকে এখান থেকে নিয়ে গেছো শুধু তোমার একটা স্বার্থের কারণের জন্য। সার্কাসের প্রথম জীবনটা যেমন আমার শান্তির ছিল, তোমাদের সাথে থেকেও আমি ওই শান্তিটা পেয়েছি। আর আমি চেয়েছিলাম তোমার স্বপ্নটা আমি পূরণ করব আর তোমার মানির সাথে তোমাকে বিয়ে দিব, তোমরা সুখে সংসার করবে, এইটা দেখে আমি মরতে চেয়েছিলাম, তাতে আমার কোনো আফসোস ছিল না। আর এইখানে মানি এসে তোমাকে মেরে কান্না করতেছিল কেন জানো? তোমাকে বিশ্বাস করার জন্য, তোমাকে ও সত্যি ভালোবাসে, তোমাকে হারাতে চায় না, এই কারণে তোমার জন্য কান্না করতেছিল। তো রাজু তার ভুলটা বুঝতে পারে, তারপর দাদুর কাছে ভুল স্বীকার করে, তারপর সে অনাথ আশ্রম থেকে চলে আসে। তারপরে সে তার নিজের প্রতি নিজেরই একটা ঘৃণা জন্মায় যে একটা লোক তার জন্য কত কিছু ভাবতেছিল আর তারা কিনা তাকে মারার জন্য প্ল্যান করতেছিল। আর এদিকে রাতের বেলায় দাদু অনাথ আশ্রম থেকে রাজুদের বাড়িতে যেতে শুরু করে, আর এদিকে রাজু অতিরিক্ত শরবত খেয়ে উল্টে পড়ে রয়েছে। তো রাজু যখন ফজরের টাইমে বাড়িতে আসে, বাড়িতে এসে দেখতে পায় বাড়িতে দাদু নেই, দাদুর বিছানায় শুয়ে রয়েছে সুরি। তখন সুরি রাজুকে বলে, ভালোই হয়েছিল, আমাদের বাড়িতে শরবতের একটা বোতল ছিল, আমি যখন সন্ধ্যাবেলায় বাড়ি আসি, বাড়ি এসে দেখতে পাই দাদু অর্ধেক শরবত খেয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তখন আমি তোকে ফোন করেছিলাম অনেকবার, কিন্তু তুই ফোন রিসিভ করিসনি। তখন আমি দাদুকে নিয়ে জঙ্গলে রেখে চলে এসেছি। আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা ঘোষণা করেছিল যে এখন জঙ্গলে পাগলা হাতির দল ঘুরে বেড়াচ্ছে, তার মানে এতক্ষণে দাদুর কেল্লা ফতে, আমাদের প্ল্যান সাকসেস, আমরা খুব তাড়াতাড়ি আমাদের 4 লক্ষ টাকাও পেয়ে যাব। এই কথা শুনে রাজু জঙ্গলের দিকে যেতে শুরু করে দাদুকে বাঁচানোর জন্য। তো তার পিছু পিছু এলাকার কয়েকজন জঙ্গলের দিকে যেতে শুরু করে। তো মানির একজন বান্ধবী মানিকে ফোন দিয়ে বলে যে রাজু ভাইয়া জঙ্গলের দিকে যাচ্ছে, দাদুর একটা কিছু অবশ্যই হয়েছে। তারপর রাজু জঙ্গলের ভিতরে চলে আসে। তো এত বড় জঙ্গলে দাদুকে খুঁজবে কোথায়? রাজু তো জানে না যে সুরি দাদুকে রেখেছে কোথায়। তারপরে পিছন থেকে চলে আসে দাদু যে আদর করতে ওই কুত্তাটাকে, ওই কুত্তাটা চলে আসে। আর কুত্তাটা তখন জঙ্গলের ভিতরে আরো প্রবেশ করতে শুরু করে, আর রাজু ওই কুত্তার পিছু পিছু যেতে শুরু করে। যেহেতু কুকুরদের ঘ্রাণ শক্তি অনেক শক্তিশালী, সেহেতু দাদুর স্মেল শুকতে শুকতে দাদুর কাছে নিয়ে চলে আসে রাজুকে। রাজু এসেই দেখতে পায় একটা বড় গর্তের ভিতরে দাদু পড়ে রয়েছে। তখনই হাতিতে রাজুর উপরে আক্রমণ করে, আর রাজু দেখতে পায় এখানে একটা ভয়ঙ্কর হাতির দল চলে এসেছে আর গর্তের ভিতরে দাদু পড়ে রয়েছে। তো এখন রাজু কিভাবে সে নিজে বাঁচবে আর দাদুকে বা সে কিভাবে বাঁচাবে? তখনই একটা হাতি রাজুকে ধাওয়া করতে শুরু করে, আর রাজু তখন জীবন বাঁচিয়ে পালাতে শুরু করে। রাজু যদি এখন পড়ে যায় আর ওই হাতি যদি তার উপরে পা চাপিয়ে দেয়, তাহলে তার কেল্লা ফতে। রাজু দৌড়ানোর সময় তার পা উজট খেয়ে সে নিচে পড়ে যায়, আর ওই হাতি যখন তাকে মারতে যাবে তখনই কয়েকটা রকেট বম এসে হাতির শরীরে এসে লাগে, আর আতশবাজির শব্দের কারণে হাতি তখন পিছে উঠতে শুরু করে। তো জঙ্গলের ভিতরে গ্রামের অনেক মানুষ চলে এসেছে, আর তারা এসে কিন্তু এই রকেট বম গুলো হাতির দিকে ছুড়ে মারতেছে। তবুও হাতিটি রাজুর দিকে এগোতে শুরু করে। তখন সুরি একটা মশাল বানিয়ে রাজুর দিকে ঢিল মারে, আর রাজু ওই মশালটি হাতে নেয়। তারপরে সে দৌড়াতে শুরু করে। তো রাজু দেখতে পায় গাছে একটা মৌমাছির চাক রয়েছে। তখন সে তার হাতে থাকা মশালটি মৌমাছির চাকে ঢিল মারে, আর মশালটি তখন সোজা গিয়ে লাগে মৌমাছির চাকে, আর মৌমাছি ঝাঁক বেঁধে তখন হাতির উপরে আক্রমণ করে, হাতিটিকে কামড়াতে শুরু করে। তারপরে হাতিটি ওইখান থেকে চলে যায়। তারপরে গ্রামবাসী এবং রাজু চলে আসে ওই গর্তে, যে গর্তে দাদু পড়ে রয়েছে। তারপরে দাদুকে ওই গর্ত থেকে উঠিয়ে জঙ্গলের বাইরে বের করা হয়। তখন এইখানে মানি চলে আসে, আর গ্রামের সবাই মানিকে বলে রাজু দাদুকে বাঁচিয়েছে তার জীবন বাজি রেখে হাতিদের কাছ থেকে। তারপরে মানির রাজুর প্রতি ভালোবাসা একদম টুটু লাভ হয়ে যায়। তারপর কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়। তো রাজু এখন ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরিও পেয়ে গেছে, আর মানিকে সে বিয়ে করেছে এবং তাদের একটা ব্যাটারিও হয়েছে। আর তারা এখন একটা পরিবারের মতন হয়ে গেছে, রাজু, মানি, সুরি এবং দাদু। তখন এলাকার ভিতরে মাইক দিয়ে একটা গাড়িতে ঘোষণা করা হইতেছিল, আগে যে হাতির আক্রমণে মারা গেলে তার পরিবারকে 4 লক্ষ টাকা দেওয়া হতো, এখন ওই টাকাকে ডাবল করে দেওয়া হয়েছে। এখন যদি হাতির আক্রমণে কোনো পরিবারের কেউ মারা যায়, তাহলে ওই পরিবারকে 8 লক্ষ টাকা দেওয়া হবে সরকার থেকে। তো এই ঘোষণা শোনার পরে রাজু আর সুরি তখন তারা দুই বন্ধু মিলে দাদুর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তারপরে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি একটা ট্রেন নিয়ে হরর মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চান, যেখানে ট্রেন প্রতিটি টানেলের ভিতরে ঢুকলে একটি করে বগি হারিয়ে যায়, তাহলে ডান দিকের ভিডিওতে ক্লিক করতে পারেন। আর যদি একটা থ্রিলার ব্রেন নিয়ে খেলার মতন মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চান, তাহলে বাম দিকের ভিডিওটিতে ক্লিক করতে পারেন। তো ওকে এভরিওয়ান, উইল বি ফাইন, ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।